শেখ হাসিনা সরকারের পতনের পক্ষে দৃঢ় হয়ে আমার ভূমিকা পালন করেছেন। তিনি বলেছিলেন যে তোমরা পত্রিকাটা নিয়ে নাও, তারপরে এসআরও গ্রুপ একটি, আর জুলাই আগস্টে আন্দোলন শুরু হয়ে গেল। এটা না হলে কিন্তু এই প্রথম আলোর সম্পাদক আমি থাকতাম না। আপনাদের যে প্রথম আলো ভবনে সেখানে হামলা হলো, আপনি তখন কি করছিলেন? 3টার দিকে আমি অন্ততপক্ষে 3জন প্রধান ব্যক্তিকে মেসেজ করেছিলাম, আপনাদের চোখের সামনে হলো, আপনারা কিছু করবেন না। মানে সেটার কারণ কি বলে আপনার? রাজনৈতিকভাবে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীগুলির যে কার্যক্রম ছিল দেশের ভেতরে বাইরে নানা ক্ষেত্র থেকে, তা দিয়ে তাদের অনেকেই প্রভাবিত হয়েছিলেন। দর্শক সবাইকে স্বাগত ডয়েচে ভেলে বাংলার এই বিশেষ সাক্ষাৎকারে। আপনাদের সঙ্গে আছি আমি জুবায়ের আহমেদ। আমার সঙ্গে আছেন যিনি, তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, তিনি প্রথম আলোর সম্পাদক জনাব মতিউর রহমান। আপনাকে স্বাগত আমাদের সঙ্গে ডয়েচে ভেলেতে এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আমি বহুদিন কোনো সাক্ষাৎকার দিইনি, আপনার হ্যাঁ, সাথে কথা বলার সুযোগে অপেক্ষায় থাকলাম। আপনি তো এই আমাদের এখানে জার্মানিতে গ্লোবাল মিডিয়া ফোরাম হচ্ছে, এই কনফারেন্সে এসেছেন এবং দেখেছেন। কেমন লাগছে জার্মানি এই গ্লোবাল মিডিয়া ফোরাম? এই ধরনের বা এই ফোরামে আমার প্রথম আসা। ডয়েচে ভেলের সাথে কাজের অভিজ্ঞতা কয়েক বছর হলো, আমরা একসঙ্গে বেশ কিছু কাজ করছি। আমার ইতিপূর্বে বিশ্বের বিভিন্ন দেশে এই ধরনের সম্মেলনে যাওয়ার সুযোগ হয়েছে। আজকে সকালের উদ্বোধন অনুষ্ঠানে ডয়েচে ভেলের যে প্রধান ডাইরেক্টর জেনারেল, তার বক্তৃতায় যে আলোচনায় যে কথাগুলি বলেছে, মূলত তিনি জোর দিয়েছে প্রচার মাধ্যমে সাংবাদিকতার স্বাধীনতা, মানবাধিকার রক্ষা, সাংবাদিকদের সাহস, উচ্চ কণ্ঠে কথা বলার অধিকার। এবং বিশেষ করে এটাও তিনি বলেছেন, যেটা আমার বেশ ভাল লেগেছে, সংবাদপত্রের কঠিন সময়ে সংবাদপত্রের আর্থিক স্বচ্ছতা, আর্থিক সবলতা এটা প্রয়োজন, এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আসলে এই কথাগুলো বলেছেন যার সাথে আমার ভালো ঐক্যমত রয়েছে, এবং আমি এমনই মনে করি যে এটাই সংবাদপত্রের বর্তমান সময় আগামী দিনে একটা বড় ভূমিকা পালন করবে। কারণ আর্থিক সচ্ছলতা, সবলতা না থাকে কোনো সংবাদপত্রের পক্ষে টিকে থাকা সম্ভব। জি। আর এটা খুব কঠিন হবে তখন তার জন্যে মানবাধিকার হোক, গণতান্ত্রিক অধিকার হোক, সাংবাদিকতার অধিকার কাজ করবে। সেদিক থেকে কথাটা খুব গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয়েছে। জি, আমরা এই বিষয়টা নিয়ে আরো আলোচনায় আসবো, কিন্তু তার আগে আমি আসলে সরাসরি একটি প্রশ্নে আসতে চাই, যেটি গত বছরের 18 ডিসেম্বর যেটি ঘটলো কারওয়ান বাজারে আপনাদের যে প্রথম আলো ভবনে, সেখানে হামলা হলো এবং সেখানে ভাঙচুর, আগুন লাগানো হলো এবং স্বাধীন সংবাদ মাধ্যম এবং সাংবাদিকতার উপর আক্রমণ হিসেবে বর্ণনা করা হয়েছে। আপনি নিজেও বলেছেন। কিন্তু আমরা যেটা জানি না, যেটা আমার ব্যক্তিগত আগ্রহ জানার জন্য, যে আপনি তখন কি করছিলেন, কিভাবে খবরটি আসলো এবং তখন আপনি মানে কিভাবে রিয়েক্ট করলেন, কি দেখলেন, একটু যদি বলেন। আমি যদি এটা আপনার প্রশ্নের সরাসরি উত্তর দেওয়ার আগে আমি যদি পটভূমিটা একটু বলি, দেখুন 24শে জুলাই আগস্টের অভ্যুত্থানের সময় আমাদের পত্রিকার অবস্থান দৃঢ়ভাবে পরিবর্তনের পক্ষে, শেখ হাসিনা সরকারের পতনের পক্ষে দৃঢ় হয়ে আমার ভূমিকা পালন করেছে। খুব কম সংবাদপত্র সে সময় এরকম পরিষ্কার সোচ্চার ভূমিকা পালন করেছে। সে সময় আপনার জন্য আমরা বলতে, আমাদের ছাপা কাগজ সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল, আমাদের অনলাইনে পাঠক বেড়ে গিয়েছিল। কারণ পাঠক এটা বুঝতে পেরেছিল আমাদের অবস্থাটা ছিল খুব পরিষ্কার। কারণ শেখ হাসিনার, স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের 16 বছর ধরে কম বেশি আমরা একটা চাপের মধ্যে, ভয়ের মধ্যে, নানাবিধ বাধার মুখে ছিল। তার থেকে মুক্তি পাওয়ার একটা পথ ছিল সে আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত। সেজন্য আমরা সক্রিয়ভাবে উদ্যোগী ভূমিকা পালন করেছি। পরিবর্তনের পর এটা আমরা দেখতে পেলাম বেশ কিছু গোষ্ঠী, তারা মূলত উগ্রবাদী চিন্তার গোষ্ঠী, বিভিন্ন রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট গোষ্ঠী গ্রুপ, তারা আমাদের বিরুদ্ধে একটা অপপ্রচার শুরু করে নানাভাবে, পত্রিকায়, নানা ক্ষেত্রে। এমনকি আমাদের অফিসের সামনেও ঠিক 1 বছর আগেও এরকম কিছু জমায়েত করার চেষ্টা হয়েছিল, এবং এটা প্রায় 5-7 দিন ধরে চলেছিল, যদিও সংখ্যাটা খুব কম ছিল। তখন পুলিশ ব্যবস্থা নিয়েছিল শক্তভাবে, সেটা বেশি দিন এগোয়নি। কিন্তু তারপর থেকে ঘটনা বলি,
গণতন্ত্র এই জায়গায় আসে, তার পেছনে এটা আমরা আজকে পরিষ্কার বলতে পারি একটি উগ্রবাদী গোষ্ঠীর গ্রুপ এর পেছনে কাজ করেছে। তাদের অবস্থান সরকারের ভেতরে ছিল, সরকারের বাইরে ছিল, দেশের বাইরেও ছিল। লক্ষ্য করলে দেখা যায় এর পেছনে একটা রাজনীতি উদ্দেশ্য, লক্ষ্য ছিল, যেটা পুরো দেশের রাজনৈতিক অবস্থাকে ঘোলাটে করা না, এটাকে একটা অস্থিতিশীল করে তোলার চেষ্টা ছিল, যেটা নির্বাচনের আগ পর্যন্ত সেই গোষ্ঠীটির চেষ্টা চালিয়ে গিয়েছিল, সেটা তারা সফল হয়নি। ঘটনার পর এটা আরও তথ্য পাওয়া গেছে এবং সরকারের যে ব্যবস্থা, যে বেশ কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছিল, প্রায় 34 থেকে 36 জন, গত পরশু দিনও একজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের সংশ্লিষ্টতা, তাদের রাজনীতিক পরিচয় বা তাদের বিভিন্ন সংগঠনের সাথে সংশ্লিষ্ট যে পরিচয় পাওয়া যায়, এটা থেকে আমরা নিশ্চিত এর পেছনে উগ্রবাদী গোষ্ঠীর কাজ এটা ছিল। এ বিষয়ে কোনো সন্দেহ করার কোনো কারণ নেই। মানে আপনি তখন কি করছিলেন? না, এটা খুব, আমি তো সেদিন বিশেষ করতে সেদিন আমি ঠিক বাসা পৌঁছেছিলাম 11:30টার সময়। পথে পথে এইরকম একটা ঘটনা ঘটতে পারে, হতে পারে, এটা কিন্তু কিছু না কিছু আলোচনার মধ্যে ছিল। সরকারের গোয়েন্দা সংস্থার ভেতরে এই ধরনের একটা চিন্তা, সন্দেহ ছিল আমাদের মধ্যে, থাকলেও সেটাকে তেমন গুরুত্ব দিই নেই। সেটা আমাদের হয়তো একটা ভুল হয়ে থাকতে পারে। থাকলেও আমরা কি করতে পারতাম বা আমরা আদৌ কোনো কিছু করতে পারতাম কিনা সেটা মুশকিল। কারণ ঘটনা ঘটার সাথে সাথে আগের থেকে আমি নিজে, আমার অফিসের যারা সিনিয়র কর্মী আছেন বা বিশেষ ব্যক্তিরা আছেন, তারা সেদিন সেই রাত 11:30, 11টা, 11:30 থেকে এমন কোনো লোক ছিলেন না সরকারে যাদের সাথে আমরা যোগাযোগ করিনি। আমি নিজে পুলিশ প্রধান, আমি নিজে সামরিক গোয়েন্দা বাহিনীর প্রধান, আমি নিজে র্যাব প্রধান, আমি বিশেষ পুলিশ শাখার সঙ্গে আমি যোগাযোগ করেছি, কথা বলেছি। ডিএমপি প্রধান যিনি, তার সাথে কথা হয়েছে। সকলে বলছেন যে আমরা চেষ্টা করছি, আমরা চেষ্টা করছি, আমরা চেষ্টা করছি, পুলিশ আসছে, পুলিশ যাচ্ছে, এ ধরনের কথাবার্তা। দেখা গেল যে কোনোটাই সত্য ছিল না, সত্য হয় নাই। এবং যখন তারা এটা আক্রমণ করে, তারা কোনো বাধার সম্মুখীন হয়নি এবং পরেও ওইটা রাত 2:30 পর্যন্ত কোনো বাধার সম্মুখীন হয় না। সেনাবাহিনী আসলো, তারা দূরে ছিল, র্যাব আসলো, তারা দূরে ছিল। এটা হতে দিয়েছে। ঘটনা ঘটা 2:30টার পর রাত 3টার দিকে আমি অন্ততপক্ষে 3 জন প্রধান ব্যক্তিকে মেসেজ করেছিলাম, আপনাদের চোখের সামনে হলো, আপনারা কিছু করলেন না, আপনারা কিছু করলেন না, এটা হতে দিলেন আপনারা। এটাই প্রমাণ মানে করে। এইটা কি আপনার অভিযোগ বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি? আমাদের অভিযোগ অন্তর্বর্তী সরকারের প্রতি এই যে অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টা, কোনো কোনো ব্যক্তি তারা চেষ্টা করেছেন, কিন্তু আমার নিজের এটা পরিষ্কার যে অন্তর্বর্তী সরকার যদি সচেষ্ট হতেন, শক্ত অবস্থান নিতেন, এমনকি প্রধান উপদেষ্টা তিনি যদি সরাসরি এখানে উদ্যোগ নিতেন, কাউকে বলতেন সরাসরি তিনি, তাহলে এটা বন্ধ হতে পারত। কারণ কোনো স্পষ্ট নির্দেশনা পুলিশের কাছে ছিল না, পুলিশ দিতে পারেনি, নিতে পারেনি। আমরা এই ঘটনার পর কিছুদিনের পরে, এই ঘটনার কিছুদিন পর দেখলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি দ্বিতীয় ব্যক্তি ছিলেন, সাবেক একজন পুলিশ প্রধান, তাকে চলে যেতে হয়েছে। যদি কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি, কিন্তু আমি নিজে মনে করি ওই দিনের ঘটনার পেছনে তার একটা হস্তক্ষেপ, সরাসরি তার একটা সরাসরি ভূমিকা না থাকলেও তিনি পুলিশকে তেমন কোনো নির্দেশনা দেয়নি যে তোমরা এটা প্রতিহত করো, এটাকে বন্ধ করো। এটা একটা কারণ হতে পারে। আপনি বলছেন যে প্রধান উপদেষ্টা কিংবা এই সরকারের যারা কর্তা ব্যক্তিরা তারা তখন চাইলে তারা নির্দেশনাটি দিতে পারতেন, কিন্তু তারা অনেকে দেননি। মানে সেটার কারণ কি বলে আপনার মনে হয়? না, একটা হলো যে সেই সময়ে উগ্র রাজনৈতিকভাবে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীগুলির যে কার্যক্রম ছিল দেশের ভেতরে বাইরে নানা ক্ষেত্র থেকে, তা দিয়ে তাদের অনেকেই প্রভাবিত হয়েছিলেন, হয়ে থাকতে পারে। না হলে এরকম একটা ঘটনা ঘটে যাবে সবার সামনে প্রকাশ্যে, কেউ কোনো রাগ করবেন না, কোনো উদ্যোগ নেবেন না, কোনো চেষ্টা করবেন না, এটা তো হতে পারে না। সবাই এক ধরনের সবাই এক ধরনের একটা অবস্থান নিয়েছেন যেন এটা হোক, হতে দেওয়া হোক, এটা হয়ে যাক, হতে পারে, এরকম একটা অবস্থা নেওয়া হয়েছিল। এই ঘটনার পর যেটি আমরা দেখলাম 1 মাস পর আপনার একটা
গণমাধ্যম সম্মেলন হলো এবং সেখানে সেখানে ছিলেন এবং আপনি মাহফুজ আনাম সাহেব উনিও ছিলেন এবং আরও অনেক সম্পাদকরা ছিলেন, মানে অনেক সিনিয়র সাংবাদিকরা সেখানে ছিলেন এবং আপনারা সেখানে যেটি বললেন যে মানে আপনি নিজে যেটি বলেছেন যে মতের, যে চিন্তার, যে ভাবনার, যে আদর্শের হোক না কেন, সংবাদপত্র, সাংবাদিকতা, ব্যক্তিগত নিরাপত্তা ইত্যাদি সব বিষয়ে আমাদের ঐক্য থাকতে হবে, সমঝোতা থাকতে হবে এবং আমাদের পাশে দাঁড়াতে হবে। মানে এটা কেন বলতে হচ্ছে? কারণ আমাদের মধ্যে, সংবাদপত্রগুলোর মধ্যে বা আমাদের এই একজন আরেকজনের বিপদে দাঁড়ানোর বিষয়টি কি মানে আমরা প্রশ্ন করতে পারি? এবং দ্বিতীয়ত হচ্ছে যে সেই সম্মেলনে সাংবাদিক শফিক রেহমান তিনিও অতীতের প্রসঙ্গ টেনে এনেছেন। তিনি বলেছিলেন যখন নয়াদিগন্ত বন্ধ হলো বা আমার যায় যায় দিন বন্ধ হলো তখন আপনারা কি কথা বলেছিলেন? তো এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে কি বলবেন? আমাদের রাষ্ট্র বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই এটা আমার দেখা, আমার জানা, আমার বোঝা যে আমাদের সমাজের মধ্যে অনেকগুলি বড় বড় বিরোধ, বিভেদ রয়েছে। তার মধ্যে রাজনৈতিক বিরোধটা অনেক বড়। শুরু থেকে এখন পর্যন্ত বিভেদ রয়েছে এবং তার প্রভাব জীবনের সর্বক্ষেত্রে পড়েছে এবং সংবাদপত্র তার বাইরে ছিল না। এবং সেটাই আমি বলার চেষ্টা করেছি যে অতীতে আমি বা আমরা সহ সকলেই বিভক্তির মধ্যে কম বেশি জড়িয়ে পড়েছিলাম। আমি এই কথা এখন পরিষ্কার বলার চেষ্টা করেছি যে সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকদের স্বাধীনতা, আমাদের সংবাদপত্রের যে মূল লক্ষ্য গণতন্ত্রের প্রতি অগ্রসর হয়ে যাওয়ার ক্ষেত্রে এ ধরনের বাধা বিপত্তি আসলে আমরা যেন আগামীতে ভবিষ্যতে আমরা একসাথে দাঁড়াতে পারি, একসাথে কথা বলতে পারি। এটাই ছিল সেই উদ্দেশ্যে আমার বলার উদ্দেশ্য। যে কথাটা বলি এখানে শফিক রহমান বলেছেন বা সে অনুষ্ঠানে অনেকে বলেছেন, আমরা কিন্তু কম হোক বেশি হোক যে পত্রিকাগুলির কথা করেছি এসব বিষয়ের সংবাদ খবর আমরা ছেপেছি। এমনকি কোনো কোনো পত্রিকা বেআইনি বন্ধ আক্রমণের বিরুদ্ধে আমরা সম্পাদিতও লিখেছি, অবস্থান আমরা নিয়েছি। কিন্তু এটা হয়তো সে পরিমাণে না যে পরিমাণ হলে এটাকে একটা বড় জোরালো আওয়াজ উঠতে পারত। সেটা একক কোনো পত্রিকা করতে পারে, সবাই মিলিত হয়ে করতে পারে। এখানে আমাদের এখনও আমি বলি আমাদের রাজনীতির যে বিভক্তি রয়েছে তার প্রভাবে সাংবাদিকদের মধ্যে বিভক্তি আছে, সংবাদপত্রের মধ্যে বিভক্তি আছে। এটা অতীতও ভালো হয়নি, এখনও ভালো হবে না। আগামী দিন যদি আমরা এক্ষেত্রে যদি সমঝোতা সমন্বয় করতে না পারি তাহলে আমাদের সংবাদপত্রের স্বাধীনতাকে রক্ষা করা বা আরও ভালো সংবাদপত্রে কাজ করা সহজ হবে না, কঠিন হবে, কঠিন হয়ে থাকবে। আপনি সংবাদপত্রের গণমাধ্যমের স্বাধীনতার কথা বলছিলেন। আপনার সাংবাদিক জীবন 1970 সালে, যদি আমি ভুল না করে থাকি, শুরু সাপ্তাহিক একতা, তারপর আপনি 1991 পর্যন্ত রাজনীতি, সাংবাদিকতা দুটোই করেছেন। তারপর হচ্ছে ভোরের কাগজে সম্পাদক হলেন, তারপর 98 সালে প্রথম আলো প্রতিষ্ঠা করলেন এবং সেখান থেকে প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে এখন পর্যন্ত আছেন সেইখানে। এই যে আপনার দীর্ঘ সময়, আপনি এই যে অভিজ্ঞতা এবং মানে সেখান থেকে যদি বলেন যে বাংলাদেশের যে গণমাধ্যম সেটি এই 70 সাল মানে বাংলাদেশের জন্মের পর থেকে বিভিন্ন আমলে আপনি কিরকম দেখেছেন সংবাদপত্রের স্বাধীনতার জায়গা থেকে? কতটা কিরকম ছিল কোন আমলে একটু যদি একটা আমার ধরেন 60 দশকে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রদের সাথে যুক্ত ছিলাম, পরে রাজনীতির সাথে যুক্ত ছিলাম, পরে রাজনীতি ছেড়ে শুধু সংবাদপত্রের কাজ করেছে 91 সাল পর থেকে, যেটা আপনারা বললেন। এমনি কিন্তু বাংলাদেশের সকল উত্থান পতন অভ্যুদয়ের পথে, সকল বিজয়ের পেছনে, সকল সফলতার পেছনে সংবাদপত্রের সাংবাদিকদের একটা বড় ভূমিকা আছে। এটা একদম ঠিক। আবার এটাও ঠিক যে সংবাদপত্রের ভূমিকা, সাংবাদিকদের ভূমিকার পাশাপাশি এটা আমরা অভিজ্ঞতা বিভিন্ন সরকার আমলে সংবাদপত্র নানাভাবে আক্রমণের শিকার হয়েছে, সাংবাদিকরা হয়েছে, সাংবাদিকদের জেলে গেছে, নানা রকম পীড়নের শিকার হয়েছে। আমরা যদি আমার একতা পত্রিকার কথা বলি, এটা দুঃখজনকভাবে সত্য, বাংলাদেশের স্বাধীনতার পর একতা প্রথম বেআইনি হলো 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একদল গঠন, বাকশাল প্রতিষ্ঠা পর যখন সব সংবাদপত্র বন্ধ করে দিল এবং 4টে পত্রিকা শুধু টিকে রাখা হলো। তখনও তো
এটাকে তো আমি আক্রমণই বলবো, সংবাদপত্র স্বাধীনতার পরে তার কোনো পত্রিকা বন্ধ করে দেওয়া, ঢালাওভাবে সকল পত্রিকা বন্ধ করে দেওয়া, এটা একটা অযৌক্তিক একটা ভুল সিদ্ধান্ত ছিল। তারপরে সংবাদপত্রে আবার অনুমতি নিয়ে কাগজ বের করতে বেশ কয়েক বছর লেগে গেল। ভুল না হলে সেটা 1979 সালে আবার একতা পত্রিকা প্রকাশ করে। এর সাথে আমার 1996 নির্বাচনের পর একতা পত্রিকা আবার বেআইনি ঘোষণা করা হলো। ভুল না হলে আরও 1 বছর পরে বোধহয় আমার অনুমতি প্রকাশ পেল। ভোরের কাগজ করলাম, তখন বিএনপি সরকার ক্ষমতায়। কিছুদিন পরে আমাদের বিজ্ঞাপন সব বন্ধ করে দিল সরকার। তখন সরকারের বিজ্ঞাপনের উপরে কিন্তু মূল কাগজগুলো নির্ভর করতো, বন্ধ করে দিল। কোনো কোনো সংবাদের ব্যাপারে তাদের আপত্তি, তারা বন্ধ করে দিই। আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসছে নেই। এমনি ধরে রাজনৈতিক দল হিসেবে বিএনপির সাথে সম্পর্ক ছিল, আওয়ামী লীগের সাথে একটা সম্পর্ক ঐতিহ্যগতভাবে আমাদের রাজনৈতিক কারণে, নানা কারণে, মুক্তিযুদ্ধে তাদের অবস্থান ইত্যাদির কারণে আওয়ামী লীগের সঙ্গে, নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ ছিল, বিএনপিদের সাথেও ছিল। সে সরকার 3 বছর পরে যখন আমি আবার প্রথম আলো করলাম 1998 সালে নভেম্বর মাসে, 2000 সালে আমাদের প্রথম আলো সকল বিজ্ঞাপন বন্ধ করে দিল এবং আমাদের অনলাইন পত্রিকা তখন শুরু করি, এটা বন্ধ করে দিল। তারপরে বিএনপি গভর্নমেন্ট আসলো 2000 সালে, এসেই আমাদের বিজ্ঞাপন কমিয়ে বললো প্রতিদিন আমরা 10 ইঞ্চের বেশি পাবো না। মাহফুজ আনাম আর আমি তথ্যমন্ত্রীর কাছে গিয়ে বললাম, তরিকুল ভাই দেখেন, একটা কথা মনে রাখবেন, যে সরকার পত্রপত্রিকার উপরে হামলা আক্রমণ করে সেই সরকার কিন্তু পরবর্তী নির্বাচনে যেতে না। তো তারপরে তো বিএনপি সরকার অবস্থান জানেন। 2001 থেকে 6 সালে বিএনপি গভর্নমেন্ট অনেকগুলি বড় বড় ভুল, বড় বড় কাণ্ড ঘটিয়েছিলেন, তা খুবই খারাপ ধরনের। সেটা শুধু র্যাবের হত্যা অনুমতি ইত্যাদি না, এমনকি শেখ হাসিনার উপর হামলা নিয়ে কোনো কিছুই করলেন না, বা ভারতের উত্তরাঞ্চলের জন্য বা আলোচিত ঘটনা 10টা অস্ত্র রওনা দেওয়ার ঘটনা, সঙ্গে বিএনপির গভর্নমেন্টের অবস্থা খুব সমালোচনা করেছি আমরা তীব্রভাবে, ভীষণভাবে। বিএনপি কোনো কিছু করেনি। আমরা তাদের সামনে তাদের সাথে যোগাযোগ রেখে, সম্পর্ক রেখে, সরাসরি তর্ক বিতর্ক করে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে তর্ক বিতর্ক করে লিপ্ত হওয়ার মধ্যে দিয়ে আমরা কাজটা করে গেছি। আমার এতে কিন্তু অসুবিধা করে নাই। তারপরে তত্ত্বাবধায়ক সরকার, তারপরে আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ আমলের সরকার তো একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমাদের যেতে হয়েছে। পার্লামেন্টে বক্তৃতা হয়েছে, লম্বা লম্বা দীর্ঘ বক্তৃতা দিয়েছেন নেতারা, মন্ত্রীরা, আমাকে ধরে আনা হোক, পার্লামেন্টে হাসির করা হোক, বিচার করা হোক, শাস্তি দেওয়া হোক থেকে শুরু করে নানা বক্তৃতা, নৈপ্রীতি ইত্যাদি। পরে গিয়ে 2014 সালের নির্বাচন বলে 2015 সালে আমাদের সকল, শুধু সরকারি বিজ্ঞাপন বন্ধ তো আগেই হয়ে গেছে, টুকটাক এখানে সেখানে হয়তো আমরা পেতাম। যেটা সবচেয়ে ভালো বুঝেছিলেন যে বিজ্ঞাপন তো সরকারি বিজ্ঞাপন আমাদের নির্ভরশীল ছিল না, ছিল ব্যক্তিগত খাতের বিজ্ঞাপন, মাল্টিন্যাশনাল, ন্যাশনাল বড় কোম্পানিগুলো। 49টা বৃহৎ ন্যাশনাল মাল্টিন্যাশনাল কোম্পানির বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয়েছিল সরাসরি সামরিক গোয়েন্দা সংস্থার আদেশে। সেটা কিন্তু আমরা পেতে কিছু কিছু ফিরে পেয়েছিলাম, আর কিছু কিছু ক্ষেত্রে আমরা পাই না, যেমন গ্রামীণ ফোন বিজ্ঞাপন আবার পেলাম যখন 2024 সালের জুলাই আগস্টের ঘটনাবলীর পর। তার মানে আমাদেরকে ওই যে একটা কথা আছে না, বিজ্ঞাপন না দিয়ে না পেয়ে নানাভাবে যেন আমাদেরকে ক্ষতিগ্রস্ত করা হয়। আবার অন্যদিকে আমাদের প্রচার সংখ্যা কমিয়ে রাখার জন্য সরকারি অফিসে, বেসরকারি অফিসে ইত্যাদিতে কিন্তু আমাদের চেষ্টা চলেছে। যেমন এখনও ওই নিষেধাজ্ঞা রয়ে গেছে, অনেক সামরিক এলাকাতে আমাদের কাগজ যায় না, কোনো কারাবাসে, কোনো জেলখানায় আমাদের প্রথম এখনও যায় না, কারণ সেই নির্দেশ যে দেওয়া ছিল এখনও সেটা রয়ে গেছে। তো এইভাবে সেই সময়কার আমলে রাজনৈতিকভাবে মামলা মকদ্দমা দিয়ে অনেক, এমনকি সাকসেশন কমিয়ে রাখার চেষ্টা, বিজ্ঞাপন বন্ধ করে দেওয়ার চেষ্টা, আমাদের প্রধানমন্ত্রী অফিসে ঢুকতে না দেওয়া ইত্যাদি করে আমাদেরকে নানাভাবে আটকে রাখার চেষ্টা হয়েছে, চাপে রাখার চেষ্টা হয়েছে। এবং বেশ কিছু মামলায় আমাকে অনেকগুলো জেলাতে যেতে হয়েছে, মাহফুজ আনার অনেক জেলায় গিয়ে মামলা হাজিরা দিতে হয়েছে, অনেকদিন এটা চলেছে। এমনকি 2024 সালেও আমাকে এপ্রিল মে মাসে আইসিটি মামলা দিয়ে
আমাকে কোর্টে যেতে হয়েছে, বেল নিতে হয়েছে। আমি বেল পেয়েছি, এটা ঠিক। আমি কোনো সময় কোনো কোর্ট থেকে বেল পাইনি এবং কোনো ঘটনা হয়নি, সেটা আমাকে জেলে যেতে হয়নি। তো আমার এটা একটা অভিজ্ঞতা খুব ইন্টারেস্টিং যে কোনো কোর্টে আমাকে বেল না করে কি, এবং কোনো কোর্টে কোনো উকিল আমার বিরুদ্ধে দাঁড়ায়নি, সেটা বিএনপির হোক, আওয়ামী লীগের হোক বা অন্য কোনো দলের হোক না কেন, সমগ্র কোর্টই আমাদের বেলের পক্ষে। সেটাই ছিল আমাদের একটা শক্তির দিক, যে আমাদের পত্রিকা, প্রথম আলো পত্রিকাকে মানুষ সমর্থন করত, সহযোগিতা করত, এবং একটা সহযোগিতামূলক একটা অবস্থান আমাদের প্রতি ছিল, সহানুভূতি ছিল, যে জন্য কিন্তু এই সময়গুলো আমরা পেরিয়ে গিয়েছি। যে সর্বশেষ যেটা 2018 সাল নির্বাচন আগ থেকে যে চেষ্টা শেখ হাসিনা সরকার করছিলেন, তিনি সরাসরি করছিলেন, তার অনুগত বেশ কয়েকটি বড় বড় শিল্পগোষ্ঠীকে, অন্তপক্ষে 3টির কথা আমি জানি, তাদের তিনি বলেছিলেন যে তোমরা পত্রিকাটা নিয়ে নাও, প্রথম আলোকে নিয়ে নাও। 3টা গ্রুপ, তার আমাদের এসআরএম গ্রুপ একটি বলেছে যে তোমরা নিয়ে নাও। সেই সময় তারা হয়তো সম্মতি হয়নি, কি হয় না হয়নি এটা আমি জানি, তারাই আমাকে পরে কথাটা জানিয়েছে, অন্য সূত্র আমি জানতে পেরেছিলাম। কিন্তু এটা যখন হতে এই সময় নানা রকম চাপ চলছে, কিন্তু 2024 সালে এপ্রিল মাসে চূড়ান্ত একটা চেষ্টা ছিল আমাদের যে কোম্পানি, ট্রান্সকম গ্রুপ অফ কোম্পানি, দ্য ওনিং কোম্পানি অফ দ্য প্রথম আলো মিডিয়া লিমিটেড, তার এমডিকে ডেকে নিয়ে 2.5 ঘন্টা ডিফেন্স ফোর্সের ইন্টেলিজেন্সের ডিজি এবং একজন পরিচালক 2.5 ঘন্টা আটকে রেখে নানা জেরা, ভয়, হুমকি ইত্যাদি বলেছিল যে শেয়ার বিক্রি করে দিতে হবে, ছেড়ে দিতে হবে পত্রিকা, আর সম্পাদককে সরাতে হবে। তো সেই ঘটনাটা ছিল একটা চূড়ান্ত পদক্ষেপ এপ্রিলে। তো এই অবস্থার মধ্যে আপনাদের মনে আছে কিনা, সে সময় আমেরিকান গভর্নমেন্টের ভিসা পলিসি একটা আরোপ করলো, সেটাতে একটু ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল। আর জুলাই আগস্টে আন্দোলন শুরু হয়ে গেল, সরকার পতন ঘটল, শেখ হাসিনা পালিয়ে গেলেন। এটা না হলে কিন্তু এই প্রথম আলো সম্পাদক আমি থাকতাম না, আর প্রথম আলো মালিকানা ট্রান্সকম গ্রুপ অফ কোম্পানির কাছে থাকতো না, এটা নিশ্চিত বলা যায়। তো আমার জীবনে এই 50 বা বলতে 57 বছর রাজনীতি উত্থান পতনের ঘটনার সময় সব সরকার আমলে কম বেশি চাপ, ভয়, ভীতি, আক্রমণ, মামলা, মোকদ্দমা ইত্যাদির মধ্যে দিয়ে সেটা কেন? মানে আমি যদি এভাবে করি যে বারবার প্রথম আলোকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, আমি বলবো এটা তো আমরা সবসময় সংবাদপত্রের স্বাধীনতার কথা বলি, আমরা চাই, এবং সংবাদপত্রের স্বাধীন হলে কি করতে পারে একটি পত্রিকা, সেই প্রমাণ আমরা অনেকভাবে এটা আমরা দেওয়ার চেষ্টা করেছি। এবার সত্য প্রকাশকে যে কোনো শাসক গোষ্ঠী ভয় পায়, এটা মানতে পারে না, মেনে নিতে পারে না। আর আমাদের সেটা সামরিক সরকারই হোক বা আধা সামরিক সরকারই হোক, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারই হোক বা অনির্বাচিত সরকারই হোক, কেউ কিন্তু সত্য প্রকাশ করতে দিতে চায় না।